শঙ্খ। চলে আসুন।
তখন বাংলার সাহসী যুবকদের হাতে মহারাজা শশাঙ্ক ধরিয়ে দিলেন অস্ত্র। দিতে লাগলেন অস্ত্রের প্রশিক্ষণ। তৈরি হতে লাগলো একের পর এক অস্ত্রশালা। অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুললেন মহারাজা শশাঙ্ক বাংলার যুবকদের। তৈরি হলো এক বিরাট শক্তিশালী সৈন্যবাহিনী। মহারাজা শশাঙ্ক এবার মন দিলেন রাজ্য বিস্তারে। জয় করতে থাকলেন একের পর এক পার্শ্ববর্তী রাজ্য। বাংলা, বিহার, উড়িষ্যা তিনি জয় করলেন। বাংলাকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করে তুললেন। বাংলার বাইরেও তার লক্ষ্য এক সার্বভৌম বাংলা গড়ে তোলা এবং সারা ভারতবর্ষে তার বিস্তার ঘটানো। মহারাজা শশাঙ্কের নেতৃত্বে বাংলার বিজয়রা ছুটতে লাগলো অপ্রতিরোধ গতিতে। থানেশ্বর অধুনা পাঞ্জাবের রাজা প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের দুই পুত্র, রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন। একমাত্র কন্যা রাজ্যশ্রীর বিবাহ দেন কনৌজের মৌখরী রাজ গ্রহবর্ধনের সাথে। মহারাজ শশাঙ্কের লক্ষ্য ছিল বাংলার সাম্রাজ্য কনৌজ পর্যন্ত, অর্থাৎ আজকের উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত করা। ভারতের ইতিহাসে বাংলাকে গুরুত্বপূর্ণ করে গড়ে তোলা। সুযোগও এসে গেল একদিন। মালবের রাজা দেবগুপ্ত হঠাৎ একদিন আক্রমণ করলেন গ্রহবর্মণকে। শুরু হলো গ্রহবর্মণের সাথে দেবগুপ্তর এক বিশাল যুদ্ধ। সত্য স্বামী হারা রাজ্যশ্রীকে দেবগুপ্ত বন্দী করলেন। তাকে লুকিয়ে রাখা হলো এক দুর্গে। সংবাদ পৌঁছলো থানেশ্বরে। সংবাদ শোনা মাত্রই প্রভাকর বর্ধন প্রাণ হারালেন। প্রথা অনুযায়ী জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন রাজ্যের শাসনভার গ্রহণ করলেন। রাজ্যাভিষেক সম্পূর্ণ হওয়া মাত্রই তিনি বেরিয়ে পড়লেন এক বিশাল সেনাবাহিনী নিয়ে রাজ্যশ্রীকে উদ্ধার করতে। রাজ্যবর্ধনের বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়বেন। দেবগুপ্ত ভাবলেন মহারাজা শশাঙ্ক যখন তার পাশে আছে, সেই ভরসায় দেবগুপ্ত দ্বিগুণ উৎসাহী যুদ্ধ শুরু করলো রাজ্যবর্ধনের সাথে। শুরু হলো রাজ্যবর্ধনের সাথে দেবগুপ্তর এক বিরাট যুদ্ধ।
লাগলেন আরো বড় কিছু। এদিকে রাজ্যবর্ধনের বিশাল সেনাবাহিনীকে প্রতিহত করতে পারলেন না দেবগুপ্ত। তিনি পরাজিত হলেন এবং নিহত হলেন। রাজ্যবর্ধন জয়ী হলো। রাজ্যবর্ধন তার বোন রাজ্যশ্রীকে উদ্ধার করলেন। এরপর মহারাজা শশাঙ্ক চাললেন এক নতুন রাজনৈতিক চাল। তিনি সন্ধির প্রস্তাব দিয়ে মহারাজা রাজ্যবর্ধনকে তার শিবিরে আমন্ত্রণ জানালেন। মহারাজা শশাঙ্কের সামনে থেকে তিনজন রাজা সরে গেল। একজন হলেন রাজ্যবর্ধন, একজন হলেন দেবগুপ্ত, একজন হলেন গ্রহবর্মণ। খবর পৌঁছলো থানেশ্বরে। সেখানে মহারাজা হর্ষবর্ধন তার নতুন নাটকের নাট্যাভিনয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তিনি নতুন নাটক লিখতেন, তিনি অভিনয়ও করতেন। তিনি বানিয়েছিলেন একটি সুন্দর নাট্যশালা। সেই নাট্যশালায় আজ অভিনীত হবে তার নতুন নাটকটি। সেই সব নিয়ে সকলেই ব্যস্ত। একটি একটি করে বাকি চারিদিকে জ্বলে উঠেছে। দর্শকেরাও আসতে শুরু করেছে। সকলেই নাটকের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। মহারাজা হর্ষবর্ধনও সেই সময় সাজসজ্জা নিয়ে ব্যস্ত।
রাজা হর্ষবর্ধন ক্ষোভে অপমানে ক্ষিপ্ত হয়ে নির্দেশ দিলেন রণসজ্জার এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে মহারাজ শশাঙ্কের সাথে যুদ্ধে। এদিকে মহারাজ শশাঙ্ক এক বিশাল সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন মহারাজ হর্ষবর্ধনের ওপরে। মহারাজ শশাঙ্কের তখন একটাই লক্ষ্য, মহারাজ হর্ষবর্ধনকে হত্যা করে বাংলার বিজয় রথ গোটা ভারতবর্ষে ছোটানো, বাংলাকে গোটা ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ করে গড়ে তোলা। শুরু হলো এক ঐতিহাসিক মহাযুদ্ধ। বাংলার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে বাংলাকে প্রতিষ্ঠা দিয়েছিল। ঘন অন্ধকারে আলোর পথে যেতে বড় প্রয়োজন একজন শশাঙ্কের। হয়তো সময়ের দাবি আমাদের সকলকেই হয়ে উঠতে হবে মহারাজা শশাঙ্ক। তিনিই বাংলার প্রথম বীর, তিনিই বঙ্গাব্দের প্রবর্তক। কিন্তু ইতিহাস তার প্রতি সদয় হয়। বিভিন্ন সময়ে ঐতিহাসিকেরা তার প্রতি উদাসীন থেকেছে, উপেক্ষা করেছে। আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রূপ কেশ, কেন গো মাতর ভুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ, সপ্তকোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ, সপ্তকোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। অসাধারণ। সাধু সাধু সাধু। বাংলা আমাদের মা। জগৎ সভায় ভারত মাতাকে তার শ্রেষ্ঠত্বের আসনটি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এটাই হোক আজকে আমাদের শপথ বাণী। কথা